শুভস্কার ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। সকলের প্রিপারেশন খুব ভালো জায়গাতে আছে, ঠিকভাবে চলছে। তো আজ হোপ একাডেমি তোমাদের বিগত ক্লাসে যে বিপুল সাড়া আমরা পেয়েছি, সেই সাড়ার প্রতিদানে, সাড়ার প্রতিফলনে আজ হোপ একাডেমি বিগত 2017 সালে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাটি সংগঠিত হয়েছিল সেই বছরের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছে। তো আজ আমরা সেই প্রশ্নপত্র নিয়ে বিশদে আলোচনা করব। বিশদে আলোচনা করার পূর্বে হোপ একাডেমির তরফ থেকে কিছু ঘোষণা আছে। তো সেই ঘোষণাটি হচ্ছে, যাদের ক্লাস ভালো লাগছে এবং যারা আমাদের হোপ একাডেমির ফ্রি অফ ক্লাস রেগুলার পেতে চাও, প্রতি সপ্তাহে প্রতিদিন বা সপ্তাহে প্রতি রবিবার বিশেষত, তো তারা আমাদের হোপ একাডেমির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো, আমাদের হোপের অফিসিয়াল ইমেলে মেল করতে পারো। আমরা তোমাদের গ্রুপে অ্যাড করে নেব এবং ফ্রি অফ কস্ট যে সমস্ত নোটসগুলো আছে, যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে, সেইগুলো আমরা প্রোভাইড করব। তো চলো ক্লাসটা শুরু করি। আর সেশন শুরু হওয়ার পর তোমাদের যে প্রশ্নগুলো করা হবে বা যে প্রশ্নগুলো আলোচনা করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্টে লিখবে, জানাবে। এবং তোমাদের মনের মধ্যে কোনো কনফিউশন এলে বা কোনো প্রশ্ন যদি আসে, সেই প্রশ্নের ব্যাপারেও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমরা কি করব, তোমাদের সেই মনের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেইগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো মানুষ তো এক ধরনের প্রাণী, প্রতিটি প্রাণীর কিছু নিজস্বতা আছে, কিছু সক্রিয়তা আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তো মানুষেরও কিছু বৈশিষ্ট্য আছে। তো মানুষের কিছু বৈশিষ্ট্যের মধ্যে এখানে 4টি বৈশিষ্ট্য কথা উল্লেখ আছে, যে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা কোন বৈশিষ্ট্য বা কোন ফিচার্স মানুষের ক্ষেত্রে চলে না। তো আমরা দেখি। প্রথমে আছে স্বভোজী। স্বভোজী বলতে কি কারা? স্বভোজী বলতে সেই সমস্ত প্রাণী গোষ্ঠী যারা, বা উদ্ভিদ গোষ্ঠী বা জীবকুল যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে, তাদের আমরা স্বভোজী বলি। যেমন গাছ। গাছ হচ্ছে সব থেকে বৃহত্তম প্রজাতির স্বভোজী, যারা নিজের খাদ্য, নিজের খাবার নিজেরাই তৈরি করে। ঠিক আছে? তো মানুষ স্বভোজী নয়, মানুষ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। মানুষ খাদ্যের ব্যাপারে বা নিজের খাদ্যাভ্যাসের ব্যাপারে অন্য কোনো জীবের উপর নির্ভরশীল। তো তাই আমরা বলতে পারি মানুষ স্বভোজী গোষ্ঠীর মধ্যে পড়ে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে সর্বভুক। সর্বভুক বলতে কি? সর্বভুক মানে যারা সব ধরনের খাবার খেতে অভ্যস্ত, তাদের আমরা সর্বভুক বলি, বা অমনিভরাস। তো সেই মানুষ কিন্তু এমন একটা জীব যে সব ধরনের খাবার খায়। হ্যাঁ, হয়তো একজন মানুষ আছে, তোমার সামনে একজন মানুষ আছে, সে হয়তো সব ধরনের খাবার খায় না। বা তুমি এমন একজন মানুষকে জানো, সে হয়তো সব ধরনের খাবার খায় না। কিন্তু সমগ্র বিশ্বব্যাপী প্রায় 800 কোটির বেশি মানুষ আছে। তো সেই 800 কোটি বেশির মানুষকে যদি আমরা ধরি, তাহলে দেখতে পাবো পৃথিবীর সমস্ত ধরনের খাবার কিন্তু বিভিন্ন ধরনের মানুষেরা খায়। তাই সব দিক বিবেচনা করে আমরা মানুষকে সর্বভুক প্রাণীর মধ্যে ফেলতেই পারি। ঠিক আছে? তো মানুষ সর্বভুক প্রাণী হয়ে যাচ্ছে। এরপর পরভোজী। পরভোজী বলতে কি? যারা অন্যের আশ্রয়ে বেড়ে উঠছে, তাদের আমরা পরভোজী বলি। তো কি, মানুষ হচ্ছে পরভোজী বটে একদিক থেকে। কারণ কি, মানুষ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্যের ওপর নির্ভরশীল, তাই মানুষকে অবশ্যই পরভোজী বলবো। এরপর হচ্ছে মাংসাশী, কার্নিভোরাস। মাংসাশী বলতে কি? যে সমস্ত প্রাণীরা মাংস ভক্ষণ করে, তাদের আমরা মাংসাশী প্রাণী বলি। তো কি, যেমন বাঘ, সিংহ, এরা মাংসাশী প্রাণী। ঠিক সেরকম ভাবে মানুষও কিন্তু মাংসাশী প্রাণী, মানুষ অবশ্যই মাংস ভক্ষণ করে। তাই আমরা মানুষকে মাংসাশী পর্যায়ে ফেলতে পারি, পরভোজী পর্যায়ে ফেলতে পারি, সর্বভুক পর্যায়ে ফেলতে পারি। মানুষকে কি পর্যায়ে ফেলতে পারি না? মানুষকে কিন্তু আমরা স্বভোজী পর্যায়ে ফেলতে পারি না। তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে স্বভোজী। ঠিক আছে? তো 1 নম্বর পয়েন্টের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর পরের প্রশ্ন হচ্ছে, রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? তো ভিটামিন কি আমরা জেনে নিই। ভিটামিন হচ্ছে খাদ্যের অপরিহার্য একটি অংশ।
আমরা যে খাদ্যগুলো ভক্ষণ করি সেই খাদ্যগুলো বিভিন্ন পরিমাণ বিভিন্ন রকমের অংশে সম্পন্ন। যেমন আমাদের খাদ্যে বিভিন্ন পুষ্টির উপাদান থাকে। কোনো খাদ্য প্রোটিন সমৃদ্ধ হয়, কোনো খাদ্য ফ্যাট সমৃদ্ধ হয়, কোনো খাদ্য ভিটামিন সমৃদ্ধ হয়। যেমন কি মাছ, মাংস, এই সমস্ত খাদ্যগুলো কি প্রোটিন সমৃদ্ধ খাদ্য, ঠিক আছে। বা আমরা ঘি খাই, দুধ খাই, এগুলো নর্মালি ফ্যাট সমৃদ্ধ খাদ্য। ফল যেগুলো খাই সেগুলো নর্মালি ভিটামিন সমৃদ্ধ খাদ্য। তো কি হয়েছে, এবার আমাদের শরীরে যদি কোনো একটি ভিটামিন বা কোনো একটি খাদ্যের অভাব ঘটে, তো কি হয়, শরীরে বিভিন্ন রকমের রোগীয় বা রোগের উপসর্গ দেখা যায়। তো একটা ভিটামিন আছে, যে ভিটামিনের অভাবে আমরা কিন্তু রাত্রেবেলা দেখতে পাই না, রাত্রেবেলা কানা হয়ে যায়। তো কি হয়েছে, সেই রাত কানা, নাইট ব্লাইন্ডনেস রোগটি কোন ভিটামিনের অভাবে হয় সেটা আমরা আজ দেখে নিচ্ছি। তো এখানে প্রথম অপশন আছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি এর প্রধান সোর্স হচ্ছে সূর্যালোক, ঠিক আছে। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, নর্মালি মানুষের রিকেট রোগ, শরীরের হাড় দুর্বল হয়ে যাওয়া রোগ, তাকে রিকেট রোগ বলি। সেই রিকেট রোগটি কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়, রিকেট। ওকে। ভিটামিন সি। ভিটামিন সি এর প্রধান উৎস কি, টক জাতীয় খাবার। টক জাতীয় খাবার বলতে বিভিন্ন ধরনের লেবু, যেমন কমলা লেবু, বাতাবি লেবু, মৌসম্বি লেবু, কাগজি লেবু, যত ধরনের লেবু হয় সেই লেবুগুলো কিন্তু ভিটামিন সি এর উৎস। এছাড়া আর কি আছে ভিটামিন সি এর উৎস হিসাবে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। তো ভিটামিন সি এর উৎস। তো ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, আমাদের দাঁতের রোগ হয়। সেই দাঁতের রোগকে কি আমরা বলি, স্কারভি। সেই স্কারভি রোগ কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়, ঠিক আছে। ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে, ভিটামিন কে এর অভাবে নর্মালি আমাদের শরীরে যদি কোনো জায়গায় ক্ষত থেকে যায় বা কোনোভাবে কেটে যায়, তো কি হয়, ভিটামিন কেটে গেলে, সেই কেটে গেলে রক্ত বার হয়। সেই রক্ত নর্মালি রক্ত তঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে সে রক্ত কাটা বা রক্ত বার হওয়া সেটা থেমে যায়। তো সেই রক্ত থেমে যেতে সাহায্য করে অনুচক্রিকা। তো একটা ভিটামিন আছে যে ভিটামিনের অভাবে আমাদের শরীরে এই অনুচক্রিকার অভাব হচ্ছে এবং তার ফলে এই রক্ত চঞ্চল ব্যাহত হচ্ছে। তো সেই ভিটামিন কে, সেই ভিটামিন কে এর অভাবে কিন্তু এই রক্ত তঞ্চন প্রক্রিয়া বা অনুচক্রিকার অভাব কিন্তু শরীরে হচ্ছে। বোঝা গেল। আর আছে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবেই কিন্তু এই যে অপশন আছে, এই রাতকানা, এই রাতকানা রোগটি কিন্তু ভিটামিন এ এর অভাবে হচ্ছে। তাহলে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেই ভিটামিনটির নাম হচ্ছে ভিটামিন এ। তাই 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন ডি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বেশ, তোমাদের সেশনটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাও। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পরবর্তী সেশনগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বা পরবর্তী ক্লাসগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ পাবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো আমরা মানুষ, আমাদের মানবদেহে রোগ ব্যাধি লেগেই থাকে সাধারণত। শরীর যেহেতু আছে, রোগ হবেই। তো রোগ হলে আমরা বিভিন্ন ডক্টরের কাছে যাই, ঠিক আছে। তো এখানে একটা রোগ আছে ক্যারিজ। ক্যারিজ, তো এই ক্যারিজ রোগটি হলে আমরা কোন ডাক্তারের কাছে যাব সেটাই কিন্তু প্রশ্ন। ক্যারিজ হচ্ছে দাঁতের একটা অসুখ, ঠিক আছে। তো সেই দাঁতের অসুখ ক্যারিজ যদি হয়, আমরা কার কাছে যাব সেটাই কিন্তু দেখব। তো ক্যারিজ হলে এখানে অপশন আছে কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট বলতে সেই সমস্ত ডক্টরদের আমরা বুঝি যারা হার্ট, হৃৎপিণ্ড বিষয়ে স্পেশালিস্ট, তাদের কিন্তু আমরা কার্ডিওলজিস্ট বলি, ঠিক আছে। অর্থোপেডিক্স কাদের বলি, যারা হাড়, আমাদের শরীরে প্রচুর হাড় আছে, প্রায় 206টি হাড় আছে। সেই হাড় সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ডক্টররা পারদর্শী, সেই সমস্ত ডক্টরদের কিন্তু আমরা অর্থোপেডিক্স বলি, ঠিক আছে। ডেন্টিস্ট কাদের বলি, যে সমস্ত ডক্টরগণ দাঁত সংক্রান্ত বিষয়ে পারদর্শী বা দাঁত সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, সেই সমস্ত ডক্টরদের কিন্তু আমরা ডেন্টিস্ট বলি। তো ক্যারিজ হচ্ছে দাঁতের সমস্যা, তো দাঁতের সমস্যা হলে আমরা কার কাছে যাবো, নিশ্চয়ই ডেন্টিস্টের কাছে যাবো। তা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডেন্টিস্ট, ঠিক আছে। আর নিউরোলজিস্ট কারা, যে সমস্ত ডাক্তাররা আমাদের ব্রেন বা মস্তিষ্ক, এই মস্তিষ্কের বিষয়ে পারদর্শী, সেই সমস্ত ডক্টরদের কিন্তু আমরা নিউরোলজিস্ট বলি, ঠিক আছে। তাহলে কার্ডিওলজিস্ট কি হচ্ছে, হার্ট স্পেশালিস্ট। অর্থোপেডিক্স কি, হার্ট স্পেশালিস্ট, স্টোন। নিউরোলজিস্ট কারা, যারা হচ্ছে ব্রেন সংক্রান্ত বিষয়ে যারা স্পেশালিস্ট, তাদের কিন্তু আমরা নিউরোলজিস্ট বলি। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে ডেন্টিস্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? পৃথিবীর প্রতিটি দেশের, বিশেষত প্রতিটি স্বাধীন দেশের একটি নির্দিষ্ট প্রতীক আছে। ভারতের একটা নির্দিষ্ট প্রতীক কি আছে? ভারতের নিজস্ব প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ।
ঠিক আছে। তো অস্ট্রেলিয়া সেই দেশটির কিন্তু একটি নির্দিষ্ট প্রতীক আছে, সেই দেশের জাতীয় পশুর নামও হচ্ছে ক্যাঙ্গারু, এবং সেই দেশের অফিসিয়াল প্রতীক যেটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া দেশের প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু এমন একটা পশু যে তার শরীরে থলি আছে এবং সেই থলিতে সে বাচ্চা লুকিয়ে রাখতে পারে। ঠিক আছে। তো সেই ক্যাঙ্গারু, আমাদের অস্ট্রেলিয়া একটা বিখ্যাত ক্রিকেট খেলিয়ে দেশ, সেই অস্ট্রেলিয়ার প্রধান জাতীয় পশু বা সেই দেশের প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। ঠিক আছে। তো এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে কানাডার রাজধানী কি আমরা দেখবো অটোয়া, তার মুদ্রার নাম কি কানাডিয়ান ডলার, বা ইতালির রাজধানী রোম এবং তার মুদ্রা, সেইগুলো আমরা মনে রাখবো, সেইগুলো আমরা দেখে রাখবো। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন বা তার যে মুদ্রা আছে ইউরো, সেইগুলো কিন্তু আমরা অবশ্যই দেখে রাখবো। কারণ কি, এইগুলো যদি আমরা দেখে রাখি তাহলে কি হবে, তাহলে কিন্তু আমরা অনেকটা আইডিয়া পাবো, বেসিক যে ধারণাগুলো আছে সেইগুলো আমরা পাবো। তো বিষয় হচ্ছে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো আছে সেইগুলো আলোচনা করলে কি হয়, কেন আমরা এত ডিটেলসে বিশদে প্রিভিয়াস ইয়ার আলোচনার কথা বলছি, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আলোচনা করলে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেই বিষয়ে সব থেকে সম্যক ধারণা, সব থেকে স্বচ্ছ ধারণা, ক্লিয়ার ধারণা কিন্তু আমরা পেয়ে যাব। আর যদি আমরা একবার ক্লিয়ার ধারণা পেয়ে যাই তাহলে কি হবে, তাহলে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেইগুলো উত্তর করতে খুব সুবিধা হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। তো তাই আমরা বেশি বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের উপরে এখানে ফোকাস করছি। তো তোমরা এই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে পিডিএফ গুলো হয় বা পিডিএফ যেগুলো আছে সেগুলো পেতে আমাদের হোপের অফিসিয়াল নম্বরে নক করো বা আমাদের মেল করতে পারো। তাহলে কি হবে, আমরা আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের অ্যাড করে নেব, এবং সেইখানে আমরা আমাদের যে নোটসগুলো আছে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রোভাইড করে দেবো। তো এরপরে প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে টোফু কিসের থেকে তৈরি হয়। টোফু এক ধরনের খাদ্য, ঠিক আছে, যেটা মানুষ ভক্ষণ করে। তো সেই খাদ্য টোফু কি থেকে তৈরি হয়। টোফু হচ্ছে নর্মালি যে খাদ্য সেটা হচ্ছে সোয়াবিন। ঠিক আছে। সোয়াবিন আর দুধের দই যেটা, সেটাকে কিন্তু আমরা টোফু বলি। টোফু মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে ওই সমস্ত দ্বীপপুঞ্জগুলো যেগুলো আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, বাহামা আছে, ত্রিনাদ অ্যান্ড টোবাগো আছে, জামাইকা আছে, ওই ধরনের ওই দ্বীপগুলোতে কিন্তু টোফু খাদ্যটি খুব বিখ্যাত। বা এছাড়াও সাউথ আমেরিকার যে দেশগুলো আছে সেই সমস্ত কান্ট্রিজগুলোতে টোফু খাদ্যটি সত্যিই খুব জনপ্রিয়। তো এই টোফু খাদ্য কি থেকে তৈরি হয়, সোয়াবিন এবং দুধের দই যেটা সেইভাবে কিন্তু তৈরি হয়। ঠিক আছে। তো কফি, ভারতের কফি গবেষণাগার কোথায় সেটা আমরা দেখব, বা সেটা কফির কি কি প্রজাতি আছে, কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটি, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। বা ভারতের দুধের বালতি বলা হয় কোন স্টেটকে, দুধ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম। ঠিক আছে। এই সমস্ত ডেটাগুলো কিন্তু মাথায় রাখবো, তাহলে কিন্তু আমরা একটা ক্লিয়ার স্বচ্ছ ধারণা বা একটা পুরোপুরি পরিপূর্ণ যে অ্যানালাইসিস বা পরিপূর্ণ বিশ্লেষণ কিন্তু করতে পারবো। বুঝতে পারছো। তাহলে পরীক্ষা যে প্রশ্নই আসবে আমার কাছে কিন্তু একেবারে অচেনা বলে মনে হবে না, একটা ক্লিয়ার ধারণা থাকবে, বা একটা ক্লিয়ার না হলেও আংশিক একটা ধারণা থাকবে, এবং সেই ধারণার উপর নির্ভর করে কিন্তু আমরা সেই প্রশ্নটির উত্তর আমরা করে আসতে পারবো। তো তাই এইভাবে ডিটেলসে বিশ্লেষণ করা খুবই জরুরি, বিশেষ করে প্রিভিয়াস এর কোশ্চেন্স এবং যে যে সেশনগুলো, যে ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই ক্লাসে যত ডিটেলসে তুমি আলোচনা করবে, যত ডিটেলসে তুমি পড়বে, ততই কিন্তু তোমার জন্য লাভ। আর লাভ হলে তো চাকরি পেতে অনেক সুবিধা। তাই সেই সমস্ত সুবিধার কথা চিন্তা করেই আমাদের এই সেশনগুলো বা আমাদের এই ক্লাসগুলো ডিটেলসে করানো হচ্ছে। এর পরের প্রশ্ন, পৃথিবীর সব থেকে গভীর হ্রদের নাম কি। আমাদের বিভিন্ন জলাশয় আছে পৃথিবীতে, জলাশয়গুলো বলতে নদ, নদী, পুকুর, ঠিক আছে, সমুদ্র, হ্রদ, এগুলো আছে। তো যে সমস্ত এই হ্রদ, তো সেই পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদের নাম কি। গভীরতম বলতে এই যে ধরো একটা হ্রদ আছে, একটা হ্রদ কতটা গভীর, ঠিক আছে, এই যে গভীর এর জলের স্তর, জলতল, এই জলতল থেকে যে হ্রদটি পৃথিবীর সব থেকে গভীর হ্রদ, সেই হ্রদের নাম কি। তো সেই হ্রদের নাম হচ্ছে বৈকাল। এই বৈকাল হ্রদ মূলত রাশিয়ায় অবস্থিত, রাশিয়াতে। ঠিক আছে। কাস্পিয়ান সাগর, কাস্পিয়ান সাগর হচ্ছে, কাস্পিয়ান সাগর একটা হ্রদ, কিন্তু একটা নাম হতে পারে সাগর, কিন্তু কাস্পিয়ান সাগর হচ্ছে হ্রদ। কাস্পিয়ান সাগর পৃথিবীর সর্ববৃহত্তম হ্রদের নাম, পৃথিবীর সব থেকে বড় হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। ঠিক আছে।
সব থেকে বড় হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা মাথায় রাখবো। ডাল হ্রদ, ডাল হ্রদ কাশ্মীরের হ্রদ। ঢাল এই হ্রদটা হচ্ছে ভারতের কাশ্মীরে অবস্থিত। লোহিত সাগর, রেড সি, একটা নাম শুনেছি, একটি সমুদ্র। তো রেড সি দিয়ে অনেক বাণিজ্য হয়। একটা গল্প আছে যে লোহিত সাগরে সুয়েজ খালে হাঙর শিকার, তো সেই সুয়েজ খালে হাঙর শিকার স্বামী বিবেকানন্দের লেখা একটি গল্প, তো বা একটি অংশ তার পরিব্রাজক বইয়ের। তো সেই লোহিত সাগর সম্পর্কে সেখানে আমরা আলোচনা দেখেছি, বা লোহিত সাগরের আরো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এবং জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্সও আছে, তো সেটা আমরা জিওগ্রাফি ক্লাসে পড়বো। তো এই ক্ষেত্রে লাল হ্রদ কাশ্মীরে, কাশ্মীর সাগর বললাম বা বৈকাল হ্রদ বললাম। তো এই হ্রদ সম্পর্কিত আরো ডিটেলস, হ্রদ কি হয়, কত পরিমাণ হচ্ছে, ভারতের সব থেকে বৃহত্তম হ্রদ, ভারতের সব থেকে স্বাদু জলের হ্রদ কোনটি, ভারতের সব থেকে সুপ্রিয় বা মিষ্টি জলের হ্রদ কোনটি, এই সমস্ত যে ডেটাগুলো আছে হ্রদ সম্পর্কে, সব ডেটা কিন্তু আমরা এক এক করে ডিটেলসে পড়বো। আর পড়লেই কিন্তু আমাদের, আবার আগেও বলেছি আবার বলছি, যত বেশি তুমি পড়বে ডিটেলসে, ততই কিন্তু তুমি বেশি মার্কস স্কোর করবে, তোমার কাছে কোনো প্রশ্ন অজানা বলে মনে হবে না। তাই সবসময় চেষ্টা করবে বিশদে পড়া, ডিটেলসে পড়া। ডিটেলসে পড়া খুবই লাভজনক। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? তো নর্মালি স্তন্যপায়ী প্রাণী বলতে যে সমস্ত প্রাণীগুলো তার শিশুদের বা তার বাচ্চাদের দুধ পান করায়, তারাই কিন্তু স্তন্যপায়ী। তো স্তন্যপায়ী প্রাণীরা নর্মালি দুধ পান করাবে, তো দুধ পান করালে তো ডিম পাড়বে না, এটাই তো নিয়ম। কিন্তু একটা প্রাণী আছে এক্সেপশনাল বা ব্যতিক্রমী, সেই প্রাণী হচ্ছে স্তন্যপায়ী এবং তার সাথে সাথে ডিমও পাড়ছে। তো সেই এক্সেপশন প্রাণীর নাম হচ্ছে হংসচঞ্চু। ঠিক আছে, হংসচঞ্চু হচ্ছে এমন একটা স্তন্যপায়ী প্রাণী যে কিনা ডিম পাড়ে। তিমিও স্তন্যপায়ী প্রাণী। ডলফিন সম্পর্কে আমরা জানি, ডলফিন হচ্ছে ভারতের ন্যাশনাল জলজ প্রাণী, জাতীয় জলজ প্রাণী হচ্ছে ডলফিন, যেটা মূলত গঙ্গা নদীতে আমরা দেখতে পাই। বিহার পরিসরে মোটামুটি আমরা ডলফিনটা দেখতে পাই। অন্ধ ডলফিন ডুগং একটা প্রাণী, যেটা পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? মুখ্য স্থপতি বলতে যিনি ভারতীয় সংবিধানের প্রধান কর্মকর্তা ছিলেন, বা যিনি ভারতীয় সংবিধানকে নিজ হাতে সব থেকে নিজ দায়িত্বে তৈরি করেছেন বা লিখেছেন, তো তাকে আমরা মুখ্য স্থপতি বলি। সেই ভারতের সংবিধানের মূল স্থপতি বলা হয় ডক্টর B.R. আম্বেদকরকে। ঠিক আছে, এখানে আরো অপশন আছে। B.N. রাও, তিনি ছিলেন চিফ অ্যাডভাইজার, প্রধান পরামর্শদাতা। আর আছে N. গোপালস্বামী আয়েঙ্গার, ইনিও সংবিধান কমিটির, সংবিধান খসড়া কমিটির বা সংবিধান ড্রাফট কমিটির একজন সদস্য ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, তো এনাদের সম্পর্কেও মোটামুটি যতটা সম্ভব তোমরা ধারণাগুলো রাখবে। তাহলে অন্যান্য যে প্রশ্ন, যদি প্রশ্ন আসে এনাদের সম্পর্কে আসতে পারে যে ভারতীয় সংবিধানের সবার প্রধান পরামর্শদাতা কে ছিলেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে B.N. রাও। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই প্রশ্নের সলিউশন করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? ঠিক আছে, তো এখানে চারটে রোগ আছে। নর্মালি আমাদের রোগগুলো হয় ব্যাকটেরিয়া সংক্রামক, হচ্ছে না হয় ভাইরাস, না হয় ফাঙ্গাস, বিভিন্ন রকমের পরজীবী বা পরবীজিরা কি করে আমাদের শরীরে আক্রমণ করে, তার ফলে আমাদের রোগ হয়। তো এখানে চারটে অপশন আছে, এই চারটে অপশন আমরা দেখি। আমাশয়, এটা কি হয়, ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে, আবার ভাইরাস আক্রমণও হতে পারে। ঠিক আছে, টাইফয়েড মূলত ব্যাকটেরিয়া আক্রমণ হয়। সালমোনেলা টাইফি নামের একটা ব্যাকটেরিয়া আছে, সেই সালমোনেলা টাইফি যদি আক্রমণ করে আমাদের শরীরে, তাহলে কিন্তু টাইফয়েড রোগ হয়। ভিব্রিও কলেরি বা ভিব্রিও কমা যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে আক্রমণ করে, তাহলে আমাদের কিন্তু কলেরা রোগ হয়, ভিব্রিও কলেরি বা ভিব্রিও কমা। ডিপথেরিয়া, তো ডিপথেরি একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়া যদি আমার শরীরে আক্রমণ করে, তাহলে কিন্তু ডিপথেরিয়া রোগটি হয়। নর্মালি আমাশয় রোগটি কিন্তু ভাইরাস আক্রমণ হতে পারে, ব্যাকটেরিয়া আক্রমণ হতে পারে। তাই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাশয়। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব বিগ ব্যাং থিওরি বিবৃত করে। বিগ ব্যাং বলে একটি থিওরি আছে, সেই থিওরিতে একটা বিষয় আলোচনা হয়েছে, সেই আলোচ্য বিষয়টি কি? তো বিগ ব্যাং থিওরি হচ্ছে এমন একটা থিওরি যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে কিভাবে, ঠিক আছে, কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, কিভাবে সৌরজগৎ সৃষ্টি হলো, কিভাবে পৃথিবী সৃষ্টি হলো, এবং কিভাবে চাঁদ সৃষ্টি হলো, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো, সেই বিষয়ে বিশদে আলোচনা করা হয়েছে বিগ ব্যাং থিওরিতে। তো বিগ ব্যাং থিওরি কি আসলে? বিগ ব্যাং থিওরি হচ্ছে আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিন্দুতে ছিল। ঠিক আছে, একটা বিন্দুতে ছিল।
তো একটা প্রাকৃতিক প্রাকৃতিক একটা বিস্ফোরণের কারণে কি হয়, এই সমস্ত এই বিন্দুটা চারিদিকে খণ্ড বিখণ্ড হয়ে যায় চারিদিকে, ঠিক আছে? সেই বিভিন্ন খণ্ড বিখণ্ড হয়ে যায়, সেই বিভিন্ন খণ্ড বিখণ্ড থেকে আমাদের একটা খণ্ড হচ্ছে সৌরজগৎ, সেখান থেকে সৌরজগৎ, সেই সৌরজগৎ থেকে আমাদের পৃথিবী, সেই সৌরজগৎ থেকে আমাদের চাঁদ তৈরি হয়েছে। তো কি হয়েছে, তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে বিগ ব্যাং থিওরি বিবৃত করে আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। সূর্যের সৃষ্টি, হ্যাঁ সূর্যের সৃষ্টি বিগ ব্যাং থিওরিতে সূর্যের মানে অ্যাকচুয়ালি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিটাই বিগ ব্যাং থিওরিতে আলোচনা হয়েছে, আলোচ্য হয়েছে। তাই সূর্যের সৃষ্টি হয় আলোচনা, কিন্তু অ্যাকচুয়ালি প্রপার অ্যান্সার যেটা সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া আগেরটা সরি। পরের প্রশ্ন হচ্ছে ভূকম্পের তীব্রতা মাপা হয় যেটি দ্বারা, সেটি হলো। তো আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটছে বা পৃথিবীর বিভিন্ন বিষয় কিন্তু কোনো না কোনো বিষয় দ্বারা পরিমাপিত হয়, মাপা হয়। ঠিক আছে, আমাদের শরীরে জ্বর হলেও কিন্তু আমরা থার্মোমিটার দিয়ে মাপি সেটা। তো ঠিক সেরকম ভূমিকম্প একটা প্রাকৃতিক বিপর্যয়। তো সেই প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প হলে আমরা কি দিয়ে পরিমাপ করি সেটা আমাদের দেখতে হবে। অ্যাকচুয়ালি রিক্টার স্কেলে দেখা হয়, কিন্তু মূলত পরিমাপ করা হয় যার মাধ্যমে, সেটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। ঠিক আছে, সিসমোগ্রাফের মাধ্যমে কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ব্যারোমিটার কি? বায়ুচাপ। হাইড্রোমিটার জলের বিষয়ে সম্পর্কিত। পলিগ্রাফ পলেনের বিষয়ে সম্পর্কিত। তো এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে যে ব্যারোমিটারে কি ব্যবহার, হাইড্রোমিটারের কি ব্যবহার আছে, পলিগ্রাফের কি ব্যবহার আছে। শুধু সিসমোগ্রাফের ব্যবহার আমাদের জানলে হবে না, আমাদের জানতে হবে ব্যারোমিটারের কি ব্যবহার আছে, হাইড্রোমিটারের কি ব্যবহার আছে, পলিগ্রাফের কি ব্যবহার আছে। সমস্ত বিষয় কিন্তু আমাদের বিশদে পড়তে হবে, বুঝতে পারছো? তো বিশদে সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি না, তোমরা যদি এইগুলো পড়ো তাহলে তোমরা কিন্তু আরো অনেক ডেটা জানতে পারবে। আর যত বেশি ডেটা জানতে পারবে তুমি তত বেশি সমৃদ্ধ হবে। আর এই কম্পিটিটিভ পরীক্ষায় তোমার ভান্ডার, তোমার জ্ঞানের ভান্ডার বলো বা তোমার জানার ভান্ডার যত বেশি সমৃদ্ধ হবে তুমি ততটাই পরীক্ষায় এগিয়ে যাবে। তাই তোমাদের এগিয়ে যাওয়ার জন্য বিশদে পড়া কিন্তু আগেও বলেছি আবার বলছি, খুব 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 গুরুত্বপূর্ণ। পরের টপিক হচ্ছে পর্ণমোচী গাছে কি হয়। পর্ণমোচী গাছ বলতে ডেসিডিয়াস ট্রি। আমাদের দেশে যে সমস্ত গাছগুলো দেখা যায় তার মধ্যে সব থেকে বেশি যে পরিমাণ গাছ দেখা যায় সেটা হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ, ডেসিডিয়াস। ঠিক আছে, তো ডেসিডিয়াস গাছে কি হয়, পর্ণমোচী গাছ কি বলে, কাকে বলে? পর্ণমোচী গাছ হচ্ছে সেই গাছগুলো যে গুলোর শীতকালে পাতা ঝরে যায়, সেই গাছগুলো কিন্তু আমরা পর্ণমোচী উদ্ভিদ বলি। তো পর্ণমোচী গাছে এটাই হয় যে শীতকালে পাতা ঝরে গিয়ে নেড়া হয়ে যায়, বুঝতে পারছো? তো এর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে বি, শীতকালে পাতা ঝরে যায়। পরের কোশ্চেন, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? তো মশা, এটি কিন্তু আমাদের প্রচন্ড জ্বালায় আর কি। মশা এমন একটি জীব যেটি আমাদের শত্রু বলা যায়, বা যেটি আমাদের দৈনন্দিন জীবনের একটা বিশাল একটা সমস্যা। তো মশায় কামড়ালে আমাদের তো রোগ তো হচ্ছেই, তার সাথে আরো বিভিন্ন সমস্যা তৈরি করে মশা। তো সেই মশা আক্রমণ কমাতে বা সেই মশার প্রকোপ কমাতে, জৈব নিয়ন্ত্রণে মশার জীবনচক্র ধ্বংস করতে একটা মাছ কিন্তু আমরা চাষ করতে পারি। সেই মাছ চাষ করলে মশার বংশ বৃদ্ধি কিন্তু হয় না। সেই মাছের নাম হচ্ছে গাম্বুসিয়া। শুধু গাম্বুসিয়া না, তেলাপিয়া বলে আরেকটা প্রজাতির মাছ আছে। সেই তেলাপিয়া মাছ চাষ করলেও কিন্তু এই মশার বংশ নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, তো এগুলো আমরা মাথায় রাখবো। পুঁটি মাছ দেখেছি আমরা, ছোট ছোট হয়, রুই মাছ, লেবিও রুহিতা বলা যায় ভারতের জাতীয় মাছ। বাটা মাছ আছে যেগুলো একটু মধ্যম সাইজের, খেতে বেশ সুস্বাদু। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে গাম্বুসিয়া। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস। ঠিক আছে, তো সেই এমআইসি গ্যাসের পুরো নাম কি? এমআইসি গ্যাসের পুরো নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে, তো মিথাইল আইসোসায়ানেট এটা হচ্ছে এমআইসি গ্যাসের পুরো নাম। তো এই ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984, অর্থাৎ 1984 সালে। এই বছরই ইন্দিরা গান্ধী কিন্তু এই বছরই এই সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হচ্ছে। তার সাথে সাথে
ইন্দিরা গান্ধীর গুপ্ত হত্যা কিন্তু সেই বছরই হচ্ছে। আর এর আগের বছর কি হয়েছিল? এর আগের বছর অর্থাৎ 1983 সালের 28শে জুলাই লর্ডসের ব্যালকনিতে ভারত অধিনায়ক কপিল দেব ভারতকে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতিয়েছিলেন। ঠিক আছে, তো এগুলো আমরা মাথায় রাখবো। পরের প্রশ্ন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো গ্রিন হাউস গ্যাস কাকে বলি? তো গ্রিন হাউস গ্যাস হচ্ছে সেই গ্যাসগুলো যেগুলো গ্রিন হাউসে তৈরি হয়। এবার গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে আহ মেরু অঞ্চলে কি হয়, মেরু অঞ্চল বলতে বরফ আচ্ছাদিত অঞ্চল যেগুলো আছে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে, বা যেসব অঞ্চলগুলোতে ভীষণ বরফ পড়ে, সেই সমস্ত অঞ্চলগুলোতে চাষাবাদ করা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। তো সেই অঞ্চলগুলোতে চাষাবাদ করার জন্য একটা কাঁচের ঘর নির্মাণ করা হয়, এবং সেই কাঁচের ঘরে কি করা হয়, উপরে যে সূর্যালোক যেটা কাঁচের ঘরে পড়ছে, সেই সূর্যালোকের যে তাপটা, সেই তাপটা ওখানে শোষণ করে জমিয়ে রাখা হয় বা আটকে রাখা হয়, এবং ওই ঘরের উষ্ণতা বৃদ্ধি করে সেখানে চাষাবাদ করা হয়। এই যে চাষাবাদ করার পদ্ধতি, এটিকে আমরা গ্রিন হাউস পদ্ধতি বলি। তো সেই গ্রিন হাউস পদ্ধতি, এই যে একটা ঘর, কাঁচের ঘর মেরু অঞ্চলে, এখানে সূর্যালোক পড়ছে, এখানে সূর্যালোক পড়ার পর এই সূর্যালোক এখানে পড়ছে, ঢুকছে, সূর্যালোক তাপও থাকছে, সে তাপ এখানে জমে যাচ্ছে এবং এখানকার উষ্ণতা বৃদ্ধি করছে এবং এখানে চাষাবাদ করছে। এটাই কিন্তু গ্রিন হাউস। তো গ্রিন হাউস কোনটা না? মিথেন অবশ্যই গ্রিন হাউসের মধ্যে পড়ে, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস, কার্বন ডাই অক্সাইড অবশ্যই গ্রিন হাউস, হাইড্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, মনে থাকবে হাইড্রোজেন। পরের প্রশ্ন হচ্ছে, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে? বিশ্ববরেণ্য ক্রিকেটার, বিশ্ব ক্রিকেটের যাকে গড বলে আখ্যায়িত করা হয়, সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের বইয়ের নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। ঠিক আছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা আত্মজীবনী আছে সানি ডেইজ, সেটা আমরা জানবো, বা সৌরভ গাঙ্গুলির একটা আত্মজীবনী আছে, সেটাও কিন্তু আমরা জেনে রাখবো। গুড্ডাপ্পা বিশ্বনাথ তাঁর একটা আত্মজীবনী আছে, সেই আত্মজীবনীটিও কিন্তু আমরা জেনে রাখবো। এগুলো যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে লাভজনক ব্যাপার হবে। পরের প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন তিনি কে, বা সেটি কার কাছে থাকে? তো রাজ্য সরকারের মন্ত্রীরা দুইভাবে যৌথ দায়বদ্ধ থাকেন। যারা রাজ্য সরকারের মন্ত্রী, মূলত আমাদের রাজ্য সরকারের মন্ত্রী কারা আছেন? মুখ্যমন্ত্রী আছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এছাড়া আরো অনেক মন্ত্রীরা আছেন, স্বাস্থ্যমন্ত্রী আছেন, অর্থমন্ত্রীরা আছেন। ঠিক আছে, তো এই সমস্ত মন্ত্রীরা যারা আছেন তারা যৌথভাবে দায়বদ্ধ থাকেন আমাদের রাজ্য বিধানসভা যে আছে সেই বিধানসভার কাছে, যৌথভাবে। আর ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেন কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে। তার মানে এটাই, মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে কিন্তু পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তাই ব্যক্তিগত স্তরে যদি আমরা বলি, ব্যক্তিগত স্তরে মন্ত্রীরা দায়বদ্ধ থাকেন মুখ্যমন্ত্রীর কাছে, এবং যদি বলি যৌথভাবে দায়বদ্ধ কার কাছে থাকেন? যৌথভাবে দায়বদ্ধ থাকছেন বিধানসভার কাছে। তাই ব্যক্তিগত স্তরে থাকছেন সিএম এর কাছে, আর যদি বলি যৌথভাবে কার কাছে থাকছে, যৌথভাবে যদি বলি সেক্ষেত্রে থাকবে বিধানসভা বা এসএলএ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, এটা মাথায় রাখবো আমরা। পরের প্রশ্ন দেখি, মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে? তো মোহনবাগান দল 1911 সালে কিন্তু ব্রিটিশ যে দল ছিল বা ব্রিটিশদের কিন্তু 1911 খ্রিস্টাব্দে হারিয়েছিল। মোহনবাগান বলা যায় ভারতের সব থেকে ঐতিহ্যবাহী ক্লাব, ফুটবল ক্লাব। তো সেই মোহনবাগান তৈরি হয় কবে? 1889 সালে কলকাতায়। মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বির কথা আমরা সকলেই জানি। ঠিক আছে, তো সেই মোহনবাগান হয় 1889 সালে এবং ইস্ট বেঙ্গল তৈরি হচ্ছে 1920 সালে। তো সেই 1911 সালে এই মোহনবাগান ক্লাব ব্রিটিশদের হারিয়েছিল, এবং ব্রিটিশদের হারানোর ফলে জাতীয়তাবোধে কিন্তু অনেকটা বিপ্লবীরা উদ্বুদ্ধ হয়েছিল। কারণ কি, হয়তো এটা খেলায় হারিয়েছিল, কিন্তু খেলা হোক আর যাই হোক, ব্রিটিশদের হারানোটা এখানে ইম্পর্টেন্ট। যারা আমাদের দেশকে শাসন করছে, শোষণ করছে, যারা আমাদের দেশের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে, সেই ব্রিটিশ জাতিকে খেলায় হোক বা অন্য কোনো মাধ্যমে হোক হারানোটাই সেই সময় ভীষণ বড় একটা প্রাপ্তি ছিল।
আর এই প্রাপ্তির ফলেই জাতীয়তা বোধে অনেকটা স্ফুরণ ঘটেছিল, আর স্ফুরণ ঘটার ফলে 1947 সালে স্বাধীনতা লাভে অনেকটা এই বিষয়টি ত্বরান্বিত হয়েছিল। তাই ফুটবল খেলাটি বলা যায় সেই সময়কালে মোহনবাগান ক্লাব জাতীয়তাবাদী যে ভূমিকা রেখেছিল এটি সত্যি ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। পরের পয়েন্টে আসি, নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? ক্রান্তীয় মৌসুমী ফসল বলতে আমরা মূলত ক্রান্তীয় অঞ্চলের মানুষ, সেই ক্রান্তীয় অঞ্চলে মৌসুমী বায়ুর আগমনের ফলে যে চাষটি মূলত করা হয় সেই ফসলটির নাম কি? তো মৌসুমী বায়ু ভারতে মোটামুটি কবে আসে? মোটামুটি ভারতে মে মাস এবং জুন মাস, মূলত জুন মাসের ফার্স্ট উইকে, মে মাসের শেষে লাস্টে বা জুন মাসের ফার্স্টে, মূলত জুন মাসের প্রথম দিকেই কিন্তু মৌসুমী বায়ু আসে। আর এই মৌসুমী বায়ু আসার পরে ক্রান্তীয় মৌসুমী ফসল যেটা, সেটা কিন্তু ধান চাষ করা হচ্ছে বৃষ্টির প্রকোপে, বোঝা গেল? তো ধান হচ্ছে ক্রান্তীয় মৌসুমী ফসল, গম নয়, গম শীতকালে হচ্ছে, বাজরা তো ক্রান্তীয় মৌসুমী ফসল নয়, সরিষাও নয়। তো অ্যান্সার হয়ে যাচ্ছে ধান, প্যাডি, কোরাইয়া সাটাইবা। পরের প্রশ্ন হচ্ছে বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, শান্তিনিকেতন, যেটা শান্তিনিকেতনে অবস্থিত, বা আমাদের বীরভূমের বোলপুরে অবস্থিত, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে বীরভূম। এটি রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে শান্তিনিকেতন তৈরি করছেন এবং 1922 সালে এই বিশ্বভারতী ইউনিভার্সিটির তকমা লাভ করছে, কেন্দ্রীয় ইউনিভার্সিটির। অর্থাৎ বিশ্বভারতীর যিনি উপাচার্য তিনি কিন্তু আমাদের রাজ্যের কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দেশের রাষ্ট্রপতি, অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু সাহেবা, তিনি কিন্তু বর্তমানে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটা কিন্তু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আমরা হয়তো অনেক ক্ষেত্রে ভুল করে ফেলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের একটি ইউনিভার্সিটি, নিশ্চয়ই আমাদের রাজ্যপাল যিনি আছেন তিনি হয়তো আমাদের এখানকার উপাচার্য হতে পারেন, কিন্তু না, এটি যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তাই এখানকার উপাচার্য রাষ্ট্রপতি যিনি আছেন উনিই হবেন, এটা কিন্তু আমরা মাথায় রাখবো। পরে প্রশ্ন হচ্ছে কলিন্য প্রথার প্রচলন কি করেন? কলিন্য হচ্ছে এমন একটা প্রথা যেটি হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যেটিকে আমরা বলি, সেই ধর্মের গৌরবান্বিত করতে বা গৌরব বৃদ্ধি করতে সেন বংশের একজন শাসক তিনি কিন্তু প্রচলন করেছিলেন। তো তিনি কে ছিলেন? তিনি হলেন বল্লাল সেন, ঠিক আছে। তো এখানে আরো শাসকের নাম আছে, লক্ষণ সেন, তিনি হচ্ছেন সেন বংশের শেষ উল্লেখযোগ্য শাসক। প্রথম হচ্ছে সামন্ত সেন, তিনি হচ্ছে প্রথম উল্লেখযোগ্য শাসক। বিজয় সেন ইনিও একজন উল্লেখযোগ্য শাসক। লক্ষণ সেন, তার লেখা দুটি বইয়ের নাম কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার এসছে পূর্ববর্তী পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়, পুলিশের পরীক্ষায়। তো দান সাগর আর অদ্ভুত সাগর, দান আর অদ্ভুত। আর একটা প্রশ্ন আসতে পারে যে সেন বংশের কোন শাসকের সবাই পঞ্চরত্ন সভা ছিল বা পঞ্চরত্ন ছিল? সেটি হচ্ছে লক্ষণ সেন, ঠিক আছে। লক্ষণ সেনের সভাতে কিন্তু পঞ্চরত্ন 5 স্টার্স ছিল, ঠিক আছে। তার মধ্যে একজন দুজনের নাম তো তোমরা শুনেছো, তো উমাপতি ধর, আরো বিভিন্ন রকম ব্যক্তিবর্গ ছিলেন। তো সেই লক্ষণ সেন যার রাজধানী ছিল নবদ্বীপ বর্তমান। পরবর্তী প্রশ্ন, ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন সেই খেলার নাম কি? ধ্যানচাঁদ একজন লিজেন্ডারি পার্সন, আমাদের ভারতের স্পোর্টসের ইতিহাসে একজন ভীষণ ব্যক্তি, উল্লেখযোগ্য বলো বা বিখ্যাত একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ধ্যানচাঁদ। তো সেই ধ্যানচাঁদ ভারতীয় হকি দলের একজন ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে। ওই ধ্যানচাঁদ হকির সাথে যুক্ত। ধ্যানচাঁদের জন্মদিন হচ্ছে 29 আগস্ট। এই 29 আগস্টে ওনার জন্মদিন, তাই 29 আগস্ট এই দিনটিতে ন্যাশনাল স্পোর্টস ডে, ন্যাশনাল স্পোর্টস ডে। এই দিনটি যেহেতু ওনার জন্মদিন, তাই ওনার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে এই 29 আগস্টকে কিন্তু আমরা সেলিব্রেট করি, এটা কিন্তু মাথায় রাখবো। ন্যাশনাল ইনি ছিলেন আমাদের ধ্যানচাঁদ, ইনি ছিলেন ভারতের হকি দলের ক্যাপ্টেন। এই ধ্যানচাঁদের খেলা দেখে, এই সময়টা বলি কবে, এটা সম্ভবত 1936 সাল। সেই সময় জার্মানির প্রধান শাসক ছিলেন হিটলার, তোমাদের গল্পটা শোনায়। তো সেই হিটলার কি করেছিল, তখন অলিম্পিক্স খেলা হচ্ছিল, সেই অলিম্পিক্সের ফাইনালে মুখোমুখি হয়েছিল জার্মানি এবং
ব্রিটিশ শাসিত ভারত। তো সেই খেলাতে ভারত 7খানা গোল দিয়েছিল জার্মানিকে এবং স্বর্ণপদক লাভ করেছিল। তো ধ্যানচাঁদের খেলায় এতটাই মুগ্ধ হয়েছিল হিটলার যে তিনি অফার করেছিলেন, তুমি আমার সেনাবাহিনী যোগদান করো, তোমাকে সেনাবাহিনীর অন্যতম একটি শীর্ষ পদ আমি দেব। কিন্তু ধ্যানচাঁদ দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে, বা ভারতীয় সেনাবাহিনীর তিনি একজন সেনাপতি ছিলেন, তো সেই তার প্রতি সম্মানার্থে বা ভালোবাসার জন্য তিনি কিন্তু হিটলারের সেই প্রস্তাব নাকচ করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন। তো এই হচ্ছে আমাদের ধ্যানচাঁদ সাহেবের হৃদয়বত্তার একটা পরিচয়। তো আমরা দেখতে পেলাম যে ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হচ্ছে। এটা কিন্তু মাথায় মাথায় রাখবো। পরের পয়েন্ট হচ্ছে, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? পুনর্ভব শক্তি আসলে কি? পুনর্ভব শক্তি হচ্ছে এমন একটি শক্তি যেটি আবার পুনরায় উৎপাদন করা সম্ভব বা উৎপাদন করা যাবে, সেই শক্তিকে কিন্তু আমরা পুনর্ভব শক্তি বলি। ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে 4টে শক্তি আছে, দেখি 4টে শক্তি কি কি আছে। প্রথমে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ এমন একটি শক্তি, যতদিন সূর্য থাকবে ততদিন কিন্তু মানুষ প্রযুক্তির ব্যবহার শিখে গেছে, তাই মানুষ সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তাই আমরা বলতে পারি এটি যেহেতু পুনরায় উৎপাদন করা সম্ভব, তাই সৌরবিদ্যুৎকে আমরা পুনর্ভব শক্তি বলতে পারি। এরপরে কি আছে? তাপবিদ্যুৎ। তাপবিদ্যুৎ কিন্তু আমরা বারবার উৎপাদন করতে পারবো না। কেন পারবো না? কারণ কয়লার যে পরিমাণ, কয়লা একটা নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত আছে, সেই সঞ্চিত কয়লার পরিমাণ শেষ হয়ে গেলেই কিন্তু আর কিন্তু তাপবিদ্যুৎ সেইভাবে আমরা উৎপাদন করতে পারবো না। তাই তাপবিদ্যুৎকে আমরা পুনর্ভব শক্তি বলতে পারি না। পারমাণবিক শক্তির ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য, পেট্রোলিয়ামের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য। পেট্রোলিয়াম নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত আছে, তাই কিন্তু আমরা পুনরায় উৎপাদন করতে পারবো না। একমাত্র সৌরবিদ্যুৎ কিন্তু পারবো, কারণ সূর্য এমন একটি বিষয়, যতদিন পৃথিবী আছে ততদিন কিন্তু সূর্য থাকবে। তাই যতদিন সূর্য এবং পৃথিবী থাকবে ততদিন মানুষ প্রযুক্তির ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তাই অ্যাকর্ডিং টু ফর্মুলা বা অ্যাকর্ডিং টু ডেফিনেশন, এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে গতিধারা। গতিধারা একটি প্রজেক্ট, এটি কোন রাজ্য সরকার চালু করেছে? গতিধারা হচ্ছে এমন একটি প্রজেক্ট যেটি 2014 সালে ওয়েস্ট বেঙ্গল সরকার চালু করেছিল। তো এটা যেহেতু 2017 সালের পরীক্ষা, সেই সময় এই কারেন্ট অ্যাফেয়ার্সটি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন 2025-এ পরীক্ষা হচ্ছে, তাই রিসেন্ট যে সমস্ত প্রকল্পগুলি সরকার চালু করেছে এই 2 থেকে 3 বছরের মধ্যে, সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু আমরা মাথায় রাখবো, যে কোন বিষয়কে কেন্দ্র করে কবে চালু করছে সরকার, সেইগুলো আমাদের জেনে রাখতে হবে। সেই থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। অবশ্যই আমি বলছি যে একটি প্রকল্পের ব্যাপার যেগুলো রিসেন্ট 4-5 বছরের মধ্যে বা 2 থেকে 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, সেই প্রকল্প থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু আমাদের আপকামিং যে এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আসবে। আসবে মানে আসবেই। তাই বিগত যে প্রকল্পগুলো চালু করেছে সেইগুলো খুব সুন্দর করে জেনে নাও, খুব সুন্দর করে পড়ে নাও। যদি তোমাদের কাছে ডেটা না থাকে, তোমাদের কাছে যদি পিডিএফ না থাকে, তোমরা আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করো, তোমাদের কিন্তু পিডিএফ ফ্রি অফ কস্ট, জাস্ট ফর হেল্প, তোমাদের প্রোভাইড করা হবে। পরের পয়েন্ট হচ্ছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা নিয়ে বিশদে আলোচনা করবো না। এটা হচ্ছে 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার একজন বিখ্যাত পদে আসীন হয়েছিলেন গভর্নর হিসাবে? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটি এশিয়া মহাদেশের বিভিন্ন দেশকে নিয়ে গঠিত একটি ব্যাংক। সেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এডিবি যেটা এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটি তৈরি হয়েছিল 1966-এ। ঠিক আছে, এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর, হেডকোয়ার্টার যেটা সেটা হচ্ছে ফিলিপাইন্স। ফিলিপাইন্স দেশের নাম শুনেছি আমি, আমরা শুনেছি ফিলিপাইন্স। সেই ফিলিপাইন্সে এটি সদর দপ্তর অবস্থিত। ফিলিপাইন্সের কোথায়? ফিলিপাইন্সের যে ক্যাপিটাল সিটি, রাজধানী, তার ম্যানিলাতে কিন্তু এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। এটাই আমরা মাথায় রাখবো। ঠিক আছে, বর্তমান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য দেশ কটি? এটা হচ্ছে 69টি। এছাড়া এর কি হেড আছেন সেটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, তো ভারতীয় গভর্নর কে আছে সেটা আমরা দেখে রাখবো। বর্তমান যিনি আছেন, এটা 2014 সালের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা না জানলেও হবে, তবে সেই সময় অ্যান্সার হবে অরুণ জেটলি সাহেব, যিনি ভারতের সেই সময় অর্থমন্ত্রী ছিলেন, অরুণ জেটলি। তো সেই অরুণ জেটলি, এনার নামে ভারতের দিল্লির যে ক্রিকেট স্টেডিয়াম আছে,
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম এনার নামেই কিন্তু পরিবর্তিত হয়েছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম হিসাবে। তো এই গেল কোশ্চেন নাম্বার 25। পরের প্রশ্ন হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে। পৃথিবী, ধরো পৃথিবী, পৃথিবী এটা, তো পৃথিবীর নিজস্ব একটা কক্ষ আছে, ঠিক আছে? এই নিজস্ব কক্ষ বরাবর পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? দেখি আমার চারটে দিক, নর্থ, সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? তো পৃথিবী মূলত কি হয়, পৃথিবী যখন নিজ কক্ষপথে ঘোরে তখন পৃথিবী ঘোরে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর, এইভাবে ঘোরে, এইভাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে পৃথিবী ঘোরে, এইভাবে নিজের এই যে অক্ষ, সেই অক্ষ বরাবর পৃথিবী কিন্তু এইভাবে ঘোরে, সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন। পার্ক স্ট্রিট কলকাতার একটি ইম্পর্টেন্ট জায়গা, বলা যায় কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র। এখানে মূলত 25শে ডিসেম্বর বা বর্ষবরণের রাত যখন হয় 31 ডিসেম্বর, সেই সময় পা ফেলা যায় না, মানে এতটা ভিড় থাকে। তো সেই পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন মাদার টেরিজা, ঠিক আছে? তো মাদার টেরিজা একজন বিখ্যাত সমাজসেবিকা ছিলেন, একজন হিউম্যানিটারিয়ান ব্যক্তিত্ব ছিলেন, যিনি বিশ্বের ভারতরত্ন পেয়েছেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যার লেখা বইও আছে। তো সেই মাদার টেরিজার যে সমস্ত উল্লেখযোগ্য ডেটা সেগুলো তোমরা জেনে রাখবে। জগদীশচন্দ্র বসু একজন ভারতের বিখ্যাত বিজ্ঞানী সায়েন্টিস্ট, তার লেখা বই অব্যক্ত বা তার আবিষ্কার, গাছে প্রাণ আছে বলো বা সিসমোগ্রাফ যন্ত্র বলো বা আরো বিভিন্ন যে সমস্ত তিনি আবিষ্কার করেছেন, রেডিও আবিষ্কার করেছিলেন, সেই সমস্ত বিষয়। ডিডিও যে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তার নাম বা তার সম্পর্কে যে তথ্যগুলো আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, এনাকে কোন ভারতীয় না চেনেন? তো সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ডেটা বিভিন্ন, সেগুলোও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন? তো বেঙ্গল কেমিক্যাল বর্তমান সল্টলেকে যেটি আছে, সেই বেঙ্গল কেমিক্যাল কে তৈরি করেছিলেন? তো নর্মালি বেঙ্গল কেমিক্যাল যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে এপিসি রয়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, ঠিক আছে? ইনি 1892 সালে বেঙ্গল কেমিক্যালস তৈরি করছেন, মানে সেই ভিত্তি স্থাপন করছেন। এটি মূলত প্রাণ পায় বা এটি মূলত বিখ্যাত হয়ে ওঠে স্বদেশী আন্দোলনের সময়। স্বদেশীয় বয়কট যখন হচ্ছিল 1905 থেকে 1911 সালে, এই সময়কালে কিন্তু এই বেঙ্গল কেমিক্যাল বিখ্যাত হয়ে ওঠে। কারণ কি? কারণ সেই সময়কালে দেশি দ্রব্য ব্যবহার করার একটা ভীষণ ট্রেন্ড চলছে। তো সেই ট্রেন্ডে বেঙ্গল কেমিক্যাল এমন একটি ইনস্টিটিউট যেটি এপিসি রয় তৈরি করছেন। এপিসি রয় একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ছিলেন, কেমিস্ট ছিলেন। তো কি হয়েছে, তাই এনার বিষয়টা একটা ভালো একটা নজরে দেখা হচ্ছে যে ইনি একজন দেশীয় শিল্পকে বা দেশীয় একটা বিষয়কে তিনি প্রমোট করছেন। তাই বেঙ্গল কেমিক্যালস সেই সময় কিন্তু ভালো চর্চায় ছিল, এখনো চর্চায় থাকে মাঝে মধ্যে। তবে বেঙ্গল কেমিক্যালস তৈরি করছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরের অপশন দেখে নিই, যে অক্টোবর 2014-তে, এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটার জন্য বেশি না ভাবি। এটা হচ্ছে, এটা আরেকবার বলে দিই যে লাস্ট 2014 থেকে 2025 এই সময়কালের মধ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে সমস্ত প্রজেক্টগুলো বা যে সমস্ত প্রকল্পগুলো লঞ্চ করেছে, চালু করেছে, সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই সমস্ত প্রকল্পগুলোর ডেট, তাদের উদ্দেশ্য কি ছিল বা তার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, সেইগুলো ডিটেলসে আমাদের পড়তে হবে। যদি আমরা পড়ি তাহলে জানতে পারবো, আর জানতে পারলে উত্তর করতে পারবো, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সর্দার প্যাটেল। এটা কিন্তু আমরা তো পরের প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল। তো সিন্ধু সভ্যতা, আইবিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো সেই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মূলত সময়কাল, আমরা বিভিন্ন বিতর্ক তো আছে এই সময়কাল নিয়ে, তবে সব থেকে গ্রহণযোগ্য যে সময়কাল ছিল সেটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ বা 2600 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। তো এটি বলা যায় বিশ্বের প্রথম দিকের এক নগর সভ্যতার মধ্যে একটা। তো সেই নগর সভ্যতার আদিবাসীদের, যারা সেই সভ্যতায় বসবাস করতেন বা সেই সভ্যতার যারা নাগরিক ছিলেন বা সেই সভ্যতার যারা অধিবাসী ছিলেন, সেই অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?
এখন ভারতের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন জীবিকা আছে। কেউ আমরা চাকরি করি, কেউ আমরা চাষাবাদ করি, ঠিক আছে, কেউ আমরা ব্যবসা করি, বিভিন্ন জীবিকায় বিভিন্ন পেশার সাথে আমরা যুক্ত। ঠিক সেই রকম ভাবেই সিন্ধু সভ্যতার মানুষজন এনারা কিন্তু বিভিন্ন পেশার সাথে যুক্ত ছিলেন। সেই পেশাগুলো কি কি আমরা দেখি। তো অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতার মানুষজন বাণিজ্যও করতেন, শিকারও করতেন, পশুপালনও করতেন, কৃষিও করতেন, সবগুলোই কিন্তু এনারা করতেন। তবে এর মধ্যে সব থেকে প্রধান যেটি ছিল সেটি হচ্ছে কৃষি। ঠিক আছে, এখন আমরা বিভিন্ন রকম পেশায় নিযুক্ত। তবে বর্তমান ভারতের যদি আমরা সব থেকে বেশি পরিমাণ দেখি, তো বেশিরভাগ কিন্তু মানুষ সার্ভিস হোল্ডার। কৃষির সাথে যুক্ত মানুষ হয়তো অ্যাপ্রক্স 20% হবে, কিন্তু সার্ভিস হোল্ডার মূলত প্রায় 40 থেকে 45% যুক্ত মানুষ। ঠিক একইভাবে সেই সময়কালে সিন্ধু সভ্যতায় ব্যবসা বাণিজ্য প্রচুর লোকই করতো, শিকার প্রচুর বেশ পরিমাণে করতো, পশুপালন হ্যাঁ এটির পরিমাণও ছিল, কিন্তু কৃষির পরিমাণ সব থেকে উল্লেখযোগ্য ছিল, সব থেকে বেশি পরিমাণে ছিল। তাই আমরা এই প্রশ্নের উত্তর হিসাবে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল সেটি হিসাবে কৃষিকাজকে ধরে নিতে পারি। তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কৃষিকাজ। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি প্রায় যতগুলো জিকে হয় সেগুলো সলভ করলাম। তোমরা দেখলে তোমাদের কার কেমন স্কোর হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানাবে। তোমাদের কারো যদি কোনো রকম সমস্যা হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জানাও, তোমাদের আমরা অ্যাড করব, তোমাদের আমরা ফ্রি অফ কস্ট নোটস প্রোভাইড করব, এবং তার সাথে সাথে হোপ থেকে যতটা পরিমাণ সাহায্য করা যায় সেটি আমরা করব। তো আমাদের সাথে জুড়ে থাকো, আমরা তোমাদের সাথে আছি, পাশে আছি। তোমার যদি ভালো লাগে ক্লাসটি সবার মাঝে শেয়ার করে দাও। আর প্রতি সপ্তাহে প্রতি রবিবার, সপ্তাহের প্রতি রবিবার থেকে এবার আমরা কিন্তু জিকে স্পেশাল ক্লাস রাখবো। এছাড়াও আমরা আগামী যে ক্লার্কশিপ পরীক্ষা আসছে সেই ক্লার্কশিপের ডেসক্রিপটিভ পেপার নিয়ে আসছি, এবং আরও বিভিন্ন রকমের আকর্ষণীয় ক্লাস কিন্তু থাকছে। তো তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, আশা করছি তোমাদের আমরা হতাশ করবো না, তোমাদের চাকরি জীবনের এগিয়ে যাওয়ার পথকে কিন্তু আমরা ত্বরান্বিত করব। সাথে আছে হোপ ফ্যামিলি, সাথে আছে আমরা, তোমরা আমাদের সাথে থাকো। তো আজকের এই পর্যন্ত ক্লাস, পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বেশ, থাকো তাহলে।